তেইউল বাঁশিটা নিয়ে লিরিমকে জিম্মি করে সেই বাঁশ বাগানে চলে আসে। তারা দুজন প্রাচীর পার করে দুই দুনিয়ার মাঝামাঝি জায়গাটাতে চলে আসে। তেইউল বলে অতীতে গিয়ে যদি লিগন তাকে না মারতে পারে তাহলে তেইউল তাকে মেরে ফেলবে, কারণ এই দুই দুনিয়ার মাঝে লিরিম যেই পাপ করেছে আর সে যে এত বড় ষড়যন্ত্র করেছে, তাই তার পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকারই নেই। লিরিম বলে সে তাকে চাইলেও মারতে পারবে না, কারণ এই জায়গাটাতে সময় থেমে আছে, পিস্তল থেকে কখনোই বুলেট বের হবে না। তেইউল বলে সে কিভাবে জানে? কেউ কি এর আগে এখানে পিস্তল চালানোর চেষ্টা করেছে? লিরিম তাকে এতটা বাহাদুরি দেখাতে বারণ করে। সে বলে যদি আজ তার ভাতিজা অতীতে গিয়ে তাকে মেরে ফেলতে পারে তাহলে লিগনের স্মৃতি থেকে তেইউল চিরতরে মুছে যাবে। তেইউল বলে যদি সে তাকে ভুলেও যায় তেইউলের স্মৃতিতে সে আজীবন বেঁচে থাকবে। এবার আমাদেরকে 1994-এর সেই রাতে নিয়ে যাওয়া হয়। আজকে লিগন একা নয়, তার সাথে তার সবথেকে প্রিয় বন্ধু ইয়ংও আছে। মহলের পিছনে আসতেই তারা রাজা লির সেই শয়তান ছেলেটাকে দেখতে পায় যে রাজদ্রোহর সেই রাতে লিরিমকে সাহায্য করার জন্য মহলের পিছনেই দাঁড়িয়েছিল। তাকে দেখতে ইয়ং সবটা বুঝতে পারে। সে দ্রুত তাকে মেরে ফেলে। লিগন তার তলোয়ারটা এখানে রেখে ইয়ংকে নিয়ে চুয়ানজঙ্গুর উদ্দেশ্যে রওনা হয়। চুয়ানজঙ্গুতে লিরিম তার বাবাকে মেরে ফেলেছে। এসব দেখে ছোট্ট লিগন খুব কষ্টে তলোয়ারটা উঠিয়ে নেয়। লিরিম বলে আচ্ছা, তোমার সত্যিই মনে হচ্ছে তুমি আমায় মারতে পারবে? এই কথায় লিগন বলে আমি চেষ্টা তো অবশ্যই করতে পারি। এমন সময় লিরিমের সহকারী মো তার পিছনে গুলি ঠেকিয়ে বলে রাজা সাহেব, আপনি হুকুম করলে এখনই একে মেরে ফেলি। লিরিম তাকে মেরে ফেলার আদেশ করতেই এমন সময় তারা দুজন চুয়ানজঙ্গুতে চলে আসে। একের পর এক গুলি করতে শুরু করে। ইয়ং তার সামনে যাকেই পাচ্ছে তাকেই মেরে ফেলছে। এমন গোলাগুলির শব্দে হঠাৎই অ্যালার্ম বেজে ওঠে। মহলের সমস্ত রয়্যাল গার্ডরা চুয়ানজঙ্গুর দিকেই আসছিল। এমন সময় ইয়ং গুলিবিদ্ধ হয়। লিগন পিছনে এসে লুকিয়ে যায়। লিরিম পুরো বাঁশিটা কবজা করে নিয়ে দ্রুত পালিয়ে যায়। এমন সময় লিগন দেখে তার কাছে থাকা বাঁশির টুকরোটা গায়েব হয়ে যাচ্ছে। একই সময়ে তেইউলের হাতে থাকা সেই অর্ধেক বাঁশির টুকরোটাও গায়েব হয়ে যায়। এসব দেখে লিরিম অবাক হয়ে বলে এর মানে আমার ভাতিজা অতীতে চলে গেছে আর পুরো বাঁশিটাই আমার পাওয়ার কথা ছিল। অন্যদিকে লিরিম বাঁশিটা নিয়ে সেই বাঁশ বাগানে চলে আসে। বাহিরে আসতেই লিগন তাকে আর দেখতে পায় না। তলোয়ারটা নিয়ে সে তাকে খুঁজতে শুরু করে। ভেতরে ইয়ং এর খুব কষ্ট হচ্ছিল, তবে সে ছোট্ট লিগনকে এতটা আহত দেখে আরো বেশি কষ্ট পাচ্ছে। তার মনে হচ্ছে সে তার রাজার বিপদের সময় তার পাশে থাকতে পারেনি। এমন সময় চুয়ানজঙ্গুতে সবাইকে আসতে দেখে ইয়ং দৌড়ে এসে লুকিয়ে যায়। আমরা শিনজেকে দেখতে পাই যে তার রিপাবলিক অফ কোরিয়ার মাকে তার আসল ছেলের সাথে পরিচয় করিয়ে দেয়, যার ছেলে আজও কোমা থেকে জাগতে পারেনি। এবং সে তার মাকে এটাও বলে তার বাবা তার মায়ের সাথে অনেক বড় প্রতারণা করেছে। তার মা পাগলের মতো কাঁদতে শুরু করে। সে এসব কিছু কবে থেকে জানতে পেরেছে, তাকে কেন বলেনি। তার মার এমন ব্যবহারে শিনজে হসপিটাল থেকে বেরিয়ে চলে যায়। তার মা আবারও দৌড়ে তার পিছে এসে তাকে জড়িয়ে ধরে, বলে সে ভুল করেছে, সে শুধু শুধু তাকে কথা শুনিয়েছে, সে যেন তার মাকে ক্ষমা করে দেয়। এসবে শিনজেও তার মাকে জড়িয়ে প্রচুর কান্না করে। এদিকে বাঁশঝোপে লিরিমের হাতে সেই মানপাশচিয়োক বাঁশিটা সম্পূর্ণ থাকায় সেই প্রাচীর সঠিকভাবে উন্মোচন হয়। এবার লিরিম খুব খুশি হয়। এটাই সেই অনন্তকালের জীবন। সে এই দুনিয়ার দরজা পার করতেই যাবে, এমন সময় পেছন থেকে লিগন এসে তাকে আঘাত করে। লিরিম আবারও বাঁশিটা নিতে গেলে লিগন তাকে তলোয়ার দিয়ে আঘাত করে দূরে সরিয়ে দেয়। লিরিম জানতে চায় সে আসলে কে আর তার পিছু কেন করছে, আর তার কাছে এই টাইগার তলোয়ার কিভাবে এসেছে। লিগন বলে সে কোরিয়া সাম্রাজ্যের রাজা আর সেই এই তলোয়ারের আসল মালিক। লিরিম বলে এই মাত্র সে তার ভাতিজা অর্থাৎ রাজাকে আহত করে এসেছে, তাহলে সে কোরিয়া সাম্রাজ্যের রাজা কিভাবে হতে পারে। এবার লিগন টাইগার তলোয়ারে থাকা সেই বাণীটি বলতে শুরু করে আকাশ আমাদের হৃদয় দেয়, ভূমি আত্মাকে সাহায্য করে, সূর্য আর চাঁদ গঠিত হয় পাহাড় আর নদীর মতো, বিজলি চমকায়, একজন মহাপুরুষ পাহাড় আর নদীর খারাপকে পরাজিত করার জন্য বিচলিত হয়। তার মুখে এই কথাগুলো শুনে লিরিম একদম অবাক হয়ে যায়। জানতে চায় সে এসব কিভাবে জানে। এর মানে কি সে সত্যিই রাজা? এতগুলো দিন সে অনেক পাপ করেছে, যতগুলো মানুষকে সে মেরেছে, এরপর তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। লিগন বলে সে নিজের হাতে তার পাপের শাস্তি দেবে। এমন সময় ভবিষ্যতের লিরিম ভাবে পুরো বাঁশিটা সে পেয়ে গেছে, তার ভাতিজা লিগন তার কিছুই করতে পারেনি।
এ কথায় তেইউল ভয় পেয়ে যায়। সে বলে লিগন কিছু না করতে পারলেও লিরিমকে সে কোনোভাবেই বাঁচিয়ে রাখবে না। তেইউল একের পর এক শুট করছিল, কিন্তু বুলেট না বের হওয়ায় লিরিম হাসতে শুরু করে। লিরিম বলে এভাবে বোকার মতো স্বপ্ন দেখে কোনো লাভ নেই, দুনিয়ার কোনো শক্তি তাকে মারতে পারবে না। এমন সময় লিগন অতীতে থাকা লিরিমের গলাটা তলোয়ারের একঘাতে কেটে ফেলে। গাদ্দার লিরিমের রক্ত বাঁশঝোপের বাঁশে লাগতেই তেইউলের টপে থাকা সেই বীজ থেকে ফুলের গাছ ফুটতে শুরু করে। তার পিস্তল থেকে বুলেট বেরিয়ে যায়। দুই দুনিয়ার মাঝে জমে থাকা আকাশ বাতাস চমকে ওঠে। গাদ্দার লিরিম মাটিতে পড়ে যায়, আশপাশের সমস্ত কিছু ধুলোয় মিশে যায়। ঠিক একই রকমভাবে তার সামনে পড়ে থাকা গাদ্দার লিরিমের অস্তিত্ব আপনা আপনি বিলীন হয়ে যায়। এমন সময় আমরা সেই অদ্ভুত ছেলেটাকেও দেখতে পাই, যে ছেলেটা বুঝতে পারে গাদ্দার মরে গেছে। সে তার ইয়োটা হাতে নিয়ে বলে, আমি কি এটা ছিঁড়ে ফেলবো নাকি এভাবেই রাখবো? সে এমন এক রহস্য যে সব জায়গাতেই থাকে, সব জায়গাতেই যেতে পারে, সর্ব অবস্থাতেই প্রেজেন্ট থাকতে পারে। আলাদাই একটা শক্তি ভাই। ও মাই গড, পেছনে বাবু ইয়ো বয়। অন্যদিকে লিগন আর তেইউল একে অপরের কথা মনে করে প্রচুর কষ্ট পাচ্ছিল, আর সাথে সাথে দুই দুনিয়া থেকে দুজনের স্মৃতি উধাও হতে শুরু করে। লিগনের কাছে থাকা তেইউলের সবকিছু নিমিষেই গায়েব হয়ে যায়। একই রকমভাবে তেইউলের কাছে থাকা লিগনের সমস্ত স্মৃতি মুছে যায়। এভাবেই সময়ের কাঁটা ঘুরিয়ে আমাদেরকে আবারও 1994-তে নিয়ে যাওয়া হয়। দেখানো হয় সেই দিন হিয়ে বাড়ি ফিরে বাসন মাজছিল, আর সে প্রচুর কান্না করছিল। তবে তার এই কান্নাটা ছিল খুশির, কারণ জিহনের বাবা মাতাল নেশাখোর ছিল, প্রতিনিয়ত তার উপর অত্যাচার করত। তাই সে প্রতিনিয়ত দোয়া করত তার স্বামী যেন মরে যায়। আর আজ তার স্বামী অ্যাক্সিডেন্টে সত্যিই মরে গেছে। সে তার দেবর জিহনের চাচ্চুকে ভয় পেতে বারণ করে, এখন আর কেউ তাকে কষ্ট দিতে পারবে না, এখন তারা সবাই মিলে একসাথে ভালো থাকতে পারবে। হিয়ে তাকে নিয়ে হসপিটালে আসে। তার ভাতিজা জিহুন তার জন্য চিঠি লিখেছে, সে তাকে খুব ভালোবাসে। এরপর 1995-এ মিন তার ছেলে শিনজেকে নিয়ে ব্রিজের উপর থেকে ঝাঁপিয়ে মরার চেষ্টা করছিল। এমন সময় এখানে রাজা লি চলে আসে, তাদেরকে এসব কিছু করতে বারণ করে। সে তাদের বলে চাইলেই তারা খুব ভালো একটা জীবন পার করতে পারবে। তার মুখে এমন সুন্দর কথা শুনে মিন বলে, রাজার লোকেদের কি এমন প্রয়োজন পড়েছে তাদের মতো নগণ্য মানুষদের হেল্প করবে? একথায় লি বলে সে যদি তার চিন্তা ভাবনার পরিবর্তন করে তাহলে হয়তো তার জীবনটাও পরিবর্তন হয়ে যাবে। এভাবেই রাজা লি তাদের সাহায্যে এগিয়ে আসে। এরপর 1999-এ আমরা কুর মায়ের মাছের দোকান দেখতে পাই। হঠাৎ কেউ ডিব্বা থেকে টাকা চুরি করতে আসে, তবে কু তাকে ধরে ফেলে। বলে, তুই মার্কেটের সব দোকান থেকেই টাকা চুরি করেছিস তাহলে, হ্যাঁ? এমন সময় তার মা এসে হাতটা ছাড়িয়ে মেয়েটার নাম জানতে চায়। সে বলে তার নাম লুনা। কোরমা বলে তার অনেক সুন্দর নাম, সে তো অনেক স্ট্রং, সে কি খাবার খেতে চায়? এসবে কু রেগে বলে, মা সবসময় এরকম সমাজ সেবা করো কেন তুমি? ওকে তো পুলিশে দেওয়া উচিত। এই বলে সে রাগ দেখিয়ে চলে যায়। সে লোনাকে তার দোকানে বসিয়ে তাকে কিছু টাকা দেয় এবং তাকে খাবার খেতে বলে। এবার লোনা তাকে এখান থেকে কিছু টাকা দেয়। কোরমা জানতে চায় সে তাকে কেন টাকা দিচ্ছে। লোনা বলে এটা সে খাবারের বিল দিচ্ছে। তার মা মেয়েটার এমন ভালো ব্যবহার দেখে মুগ্ধ হয়। সে বলে তাহলে কিন্তু তাকে পেট ভরে খেতে হবে, অনেকগুলো খাবার খেতে হবে। এসবে লোনা এক মায়াবী চাহনিতে তার দিকে তাকিয়ে থাকে। ঠিক এভাবেই 25 বছরের ইতিহাস বদলে যায়। এবার ঘটনা চলে আসে বর্তমানে, 25 এপ্রিল 2020। সেই বাঁশবাগানেই তেইউলের জ্ঞান ফিরে আসে। তেইউল এখানকার একজনের থেকে ফোন নিয়ে চিফকে কল করে। তার সাথে কথা বলতেই একদম থমকে যায়। কখন যে একটা সপ্তাহ কেটে গেছে সে কিছুই জানতে পারেনি। তেইউল তার স্বাভাবিক জীবনে ফিরে আসে। সে তার বাবার সাথে নিজের জীবনটা উপভোগ করছিল, ঠিকমতো কাজ করছে, অফিসে যাচ্ছে, খাবার খাচ্ছে, সবকিছুই ঠিক ছিল। কিন্তু তার বন্ধু শিনজে এই দুনিয়াতে এখন আর নেই তার ভালোবাসার মানুষের সাথে কোনো যোগাযোগ। কারণ এখন তো ইতিহাস বদলে গেছে, তাই শিনজে এই দুনিয়াতে কখনো আসেইনি। এভাবেই দুই দুনিয়ার মানুষ তাদের জীবনে ঠিক ছিল, কারোর সাথেই কোনো অদল বদল হয়নি, কারোর মৃত্যু হয়নি। এখন সবাই নিজেদের দুনিয়াতে ভালো আছে। এভাবেই তেইউল তার ভালোবাসার মানুষটির স্মরণে দিন পার করছিল। এরপর হঠাৎ একদিন রাস্তায় সে লিগনকে দেখতে পায় যে তার দিকেই আসছে। তবে তার চাহনি তেইউলকে অবাক করে। সে আরো অবাক হয় যখন সে তার নেম প্লেটে নাম দেখতে পায়। এটা তো লিগন নয়, এটা ছিল লি জিহুন। পরক্ষণে সে বুঝতে পারে যেহেতু ইতিহাস বদলে গেছে, এর মানে জিহুনের তো মৃত্যুই হয়নি। আর এই 25 বছর বয়সে সে দেখতে ঠিক লিগনের মতোই হয়েছে। এদিকে লিগন তার ভালোবাসাকে খুঁজতে এক একবার এক এক দুনিয়াতে চলে আসে।
লিগন দেখে এই দুনিয়াতে তার ভালোবাসার মানুষটি একজন আর্মি। সে বুঝতে পারে এটা তার জং তেইউল নয়। লিগন আবারও অন্য একটা দুনিয়াতে চলে আসে যেখানে তেইউল একজন পুলিশ অফিসার ছিল। সে জানতে চায় সে তাকে কিভাবে হেল্প করতে পারে। লিগন বলে সে একজনকে খুঁজছে যে দেখতে একদম তার মতো। তার মুখে এমন অদ্ভুত কথা শুনে মেয়েটা চলে যায়। লিগন আরো এক দুনিয়াতে চলে আসে যেখানে সে তার ভালোবাসার মানুষটিকে একদমই অন্য রূপে দেখতে পায়। এই দুনিয়াতে সে একজন নামি দামি অ্যাক্ট্রেস। গাড়ি থেকে নামতেই সে বলে, দেখো না কি হ্যান্ডসাম ছেলে, ও মাই গড। এই তুমি কি আমার ফটো তুলতে এসেছো? দেখো, ফটো না নিলেও আমি ফুল নিতে পারি। লিগন বলে সে হয়তো অনেক আগেই ফুল পেয়েছে, আসলে এই ফুলগুলো তার জন্য না। মেয়েটা বলে, এই ছেলে তুমি আমায় মানা করছো? আম জং তেরা। এনিওয়ে আমি আজকে গ্র্যান্ড প্রাইজ জিতেছি। লিগন এই নেশাখোর মেয়েটাকে আর সহ্য করতে না পেরে বেচারা আবারও চলে যায় অন্য ব্রহ্মাণ্ডে। এই দুনিয়াতে সে নৌবাহিনীতে কাজ করে। মেয়েটা তার কাছে এসে জানতে চায় সে কি এর আগেও তাকে কোথাও দেখেছে। এমন সময় পিছন থেকে তার মা তাকে হিউজিন বলে ডাকে। তার মা ছেলেটার বিষয়ে জানতে চায় সে কি তাকে দেখতে এসেছে। হিউজিন বলে, আর মা কি বলছো তুমি, আমি চিনি না ওনাকে। লিগন বলে এই দুনিয়াতে সে তার মায়ের সাথে আছে, এটা দেখে তার খুব ভালো লাগছে। এভাবেই সে তেইউলকে কোথাও খুঁজে পায় না। তার মনে পড়ে সে তাকে কথা দিয়েছিল যদি তাদের সমস্ত স্মৃতি মুছেও যায় সে ব্রহ্মাণ্ডের সমস্ত দরজা খুলে তার কাছে ফিরে আসবে। তাই সে তাকে খুঁজে না পেয়ে খুব কষ্ট পায়। এভাবেই পুরো একটা বছর কেটে যায়। 2021। তেইউল গাড়ি করে কোথাও যাচ্ছিল, এমন সময় তার বন্ধু নারীর কল আসে। নারী বলে তার বাবা হয়তো কোনো ঘোড়া কিনেছে, কারণ তাদের বাড়ির সামনে অনেক সুন্দর একটা ঘোড়া দাঁড়িয়ে আছে। এই কথাটা শুনতেই তেইউল দ্রুত গাড়ি নিয়ে বাড়ি চলে আসে। দেখে লিগন এসেছে। তেইউল তার সামনে আসতেই লিগন বলে, তুমি জানো ব্রহ্মাণ্ডের প্রতিটা দুনিয়াতেই তুমি আছো, কিন্তু তুমি আমায় চিনতে পারোনি। আচ্ছা তুমি কান্না করছো কেন? প্রতিটা দুনিয়াতেই আমি তোমায় অনেক খুশি দেখেছি। আচ্ছা আমার কেন এমন মনে হচ্ছে তুমি আমায় চেনো? হ্যাঁ তুমি কি সত্যি আমায় চেনো? সে তার আইডি কার্ডটা দেখে যাতে জং তেইউল লেখা। সে তার গলায় তার দেয়া সেই লকেটটা দেখে। এর মানে এটা সত্যিই তুমি। তেইউল বলে, তুমি ফিরে এসেছো, তুমি আমার জন্য ফিরে এসেছো। তারা একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরে। তেইউল জানতে চায় সে তার কাছে আসতে এত দেরি কেন করেছে। লিগন বলে গাদ্দার লিরিমকে মারার পর সে ইয়ংকে সাহায্য করতে গিয়েছিল, তাই অনেক দেরি হয়ে গেছে। এরপর তাকে খুঁজতে খুঁজতে ব্রহ্মাণ্ডের সমস্ত দরজা খুলতে হয়েছে। এরপরও তাকে খুঁজে পায়নি, তবে আজ শেষ পর্যন্ত সে তাকে খুঁজে পেয়েছে। সে তার জন্য দুনিয়ার ওপার থেকে ফুল নিয়ে এসেছে। তেইউল ফুলগুলো পেয়ে খুব খুশি হয়। লিগন বলে সে তাকে খুব ভালোবাসে। তেইউল তাকে শক্ত করে জড়িয়ে তার ঠোঁটে চুমু করে। এত কিছুর পর তারা দুজন দুজনকে ফিরে পেয়েছে, তাই তারা খুব খুশি। আমরা ইয়ংকে দেখতে পাই যে কোরিয়া সাম্রাজ্যের ইতিহাস পড়ছিল। যে রাজদ্রোহ করেছিল তার নাম ছিল লিরিম। সর্বশেষ 1954 14 ডিসেম্বর সেই বাঁশবাগানে গাদ্দার লিরিমের লাশ পাওয়া গিয়েছিল। এভাবেই আরো একটা বছর কেটে যায়। এখন সময় 2022। লিগন ইয়ং এর কাছে তার ভাই বোন সম্পর্কে জানতে চায়। আমরা তো জানতাম তার মা বাবার ডিভোর্স হয়ে গিয়েছিল, আসলে তারা 2 বছর আগে আবার প্যাচ আপ করে নিয়েছে, আবার দুটো সন্তানও হয়ে গেছে। লিগন তাদের নাম জানতে চাইলে ইয়ং বলে সে তাদের নাম অনবি আর কাবি রেখেছে। আমরা শিনজে অর্থাৎ কাং হিউমিন আর লুনাকেও দেখতে পাই। তারা দুজনেই ডিটেকটিভ এবং কিংডম অফ কোরিয়ার একই পুলিশ স্টেশনে জব করে। আজ 22 মে 2022। তার বোন কুকে দেখতে জেলে এসেছে। কু এক সময় দেশের প্রাইম মিনিস্টার ছিল, তবে জনগণের ট্যাক্স মেরে খাওয়ায় তাকে জেলে আসতে হয়েছে। লুনার কাছে কু জানতে চায় সে কি ঠিকভাবে খেয়েছে, ঘুমিয়েছে। কু রেগে বলে এসব কিছু তো লুনার জিজ্ঞেস করা উচিত ছিল, যে কু এখানে ঠিকভাবে খেয়েছে কিনা, ঘুমিয়েছে কিনা। হ্যাঁ, তাকে এমন জোরে জোরে কথা বলতে দেখে অফিসার তাকে আস্তে কথা বলতে বলে। আর আমরা খুবই মজা পাই কিমকে দেখে। কিম এখানে অফিসার হয়েছে। ও মাই গড। লুনা কথাবার্তা শেষ করে চলে যায়। আসলে 1999তেই কুয়ের মা লুনাকে অ্যাডপ্ট করে নিয়েছিল। ছোট থেকেই তারা দুই বোনের মতো মানুষ হয়েছে। মহলে দাদি নোয়া লিগনের কাছে জানতে চায় প্রতি সপ্তাহের ছুটির দিন সে কোথায় যায়, আর সে এত দামি দামি জ্যাকেট পরে যায় সমস্ত সোনার হীরাদানার ডায়মন্ডের বাটনগুলো বেচে খেয়ে একদম ফকির করে দিবে নাকি। এসব বলতে বলতে
বলতে দাদি দেখা যায় সেই লাল কবচ তার পকেটে গুঁজে দেয়। লিগন ধরে ফেলে। দাদি বলে এটা সাথে রাখতে, এটা গুড লাক। আমরা দেখতে পাই প্রতি সপ্তাহে ছুটির দিনটিতে তারা দুজন এভাবেই প্রাচীর ভেদ করে এক দুনিয়া থেকে আরেক দুনিয়ায় ঘুরে বেড়ায়। দিন শেষে আবারও একে অপরের লাইফে ফিরে যায়। এভাবে তারা অনেক মজা করে। হঠাৎ করে একদিন তারা রিপাবলিক অফ কোরিয়ার অনেক পিছনের সময় চলে আসে। এখানে তারা শিনজে নামের একটা ছোট্ট বাচ্চাকে দেখতে পায়। এমন সময় পাশেই এক গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, আর শিনজে এটা দেখেই কোমাতে চলে গিয়েছিল। এরপর হঠাৎ একদিন লিগন তার বন্ধু উনসাবের সাথে দেখা করতে আসে। উনসাব এখন অনেক ভালো একটা জব করে। লিগন তাকে এতটা ভালো দেখে খুব খুশি হয়। সে জানতে চায় কেমন আছে, আর সে কি তার ড্রাইভিং লাইসেন্স বানিয়েছে। উনসাব বলে, আচ্ছা আচ্ছা, আমি তোর কথার জবাব দিচ্ছি কেন ভাই? আমরা কি একজন আরেকজনকে চিনি নাকি? ও আচ্ছা আচ্ছা, তুমি সামনের অফিসে কাজ করো? কোন ডিপার্টমেন্টে? লিগন তার কথার জবাব না দিয়ে বলে সে সবসময় তার জন্য অটুট তলোয়ারই থাকবে। উনসাব বলে, কি অটুট তলোয়ার? এমন সময় তার কাছে নারীর কল আসে। ফোনটা রিসিভ করে বলে, ও হাই হানি, কেমন আছো? অর্থাৎ এরা দুজন বিয়ে করে নিয়েছে। অন্যদিকে কিংডম অফ কোরিয়াতে আমাদের শিনজি অর্থাৎ কাং হিওমিন আর লুনার মধ্যেও অনেক ভালো একটা সম্পর্ক, একে অপরকে খুব পছন্দ করে। কোরিয়াতে সেক্রেটারি মোকে প্রাইম মিনিস্টার হিসেবে ঘোষণা করা হয়। মো বলে সে এমন প্রাইম মিনিস্টার হবে যে তাকে প্রতি সপ্তাহের রিপোর্ট লিখে দেবে। রাজা তাকে বলে দেয় তার কোনো প্রয়োজন নেই, সে চাইলেই মহলে চলে আসতে পারে। এমন সময় মোর ছোট্ট কিউট ছেলেটা এসে বলে, আম্মু তুমি কি অ্যাওয়ার্ড পাচ্ছ? মো বলে, আম সরি রাজা সাহেব, বাড়িতে ওকে দেখে রাখার কেউ ছিল না, তাই এখানে নিয়ে আসতে হয়েছে। লিগন বাচ্চাটাকে দেখে খুব খুশি হয়। বাচ্চাটা বলে, আঙ্কেল আপনি কে? লিগন তার সামনে এসে বলে সে কোরিয়া সাম্রাজ্যের রাজা, তার নাম লিগন। এভাবেই লিগন তার রাজ্যও সামলাচ্ছে আর তার ভালোবাসার মানুষটার সাথেও ঘুরে বেড়াচ্ছে। তাদের মাঝে এক প্রতিশ্রুতি রয়েছে, যতই কষ্ট হোক, যতই দুঃখ হোক, তারা সব সময় একে অপরের সাথে থাকবে। তারা সেই ভালোবাসাটাকে আপন করেছে যেটা ভাগ্য তাদের জন্য লিখেছিল। আজ থেকে সারা জীবন তারা একে অপরের হাত সব সময়ের জন্য ধরে থাকবে, একে অপরের হৃদয়ে সারা জীবন রয়ে যাবে। এভাবেই তারা বাকিটা জীবন সুখে শান্তিতে একে অপরের সাথে কাটাবে। আর হ্যাঁ দুষ্টু বাচ্চারা, সাবস্ক্রাইব করে না গেলে হাদি মামা তোমাদের পাছা ফাটাবে। প্রিয় ভিউয়ার্স, তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা। তোমরা এভাবেই হাদিকে ভালোবাসা দিয়ে একদম আসমানে পাঠিয়ে দাও। ও মাই গড। আবারও তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ, কিপ ওয়াচিং হাদির সিরিজ।